আদাব, আমি পূজা সরকার, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের সেকেন্ড টাইম পেইড ব্যাচের প্রথম ডেমো ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস সমাসের কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের জেনে নিতে হবে সমাস কি। দেখো, দুই বা ততোধিক পদের মিলনই হচ্ছে সমাস, অর্থাৎ দুই বা তার অধিক পদকে একপদীকরণ অর্থাৎ সংক্ষেপণ করাই হচ্ছে সমাস। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আপু তাহলে পদ কি? আচ্ছা, পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দই হচ্ছে পদ। দেখো, আমি এখানে একটা শব্দকে মার্ক করেছি, শব্দটা কি? বিভক্তি। আচ্ছা, বিভক্তি কি তার আগে আমি তোমাদের বলে রাখি, সমাসকে পুরোপুরিভাবে শিখতে হলে, জানতে হলে তোমাকে তার আগে বিভক্তি সম্পর্কে জানতে হবে। বিভক্তি সম্পর্কে তোমার পুরো একটা ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। তা না হলে তোমার যখন কোনো প্রশ্ন সলভ করতে যাবা, বিভক্তিযুক্ত কোনো সমাস যদি সলভ করতে যাও, প্রশ্ন সলভ করতে যাও, তখন কিন্তু তোমরা অনেক হিমশিম খাবা, মানে বুঝতে পারবে না। ঠিক আছে? তখন তার আগে তোমাদের বিভক্তি সম্পর্কে একটা ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। আচ্ছা, তাহলে বিভক্তিটা কি? বিভক্তি হচ্ছে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্যয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়। বাক্যটা অনেক কঠিন হয়ে গেল, তাই না? আচ্ছা, আমি বাক্যটাকে একটা সংক্ষেপে রূপ দিয়ে বলতে পারি, সম্পর্ক সূচক চিহ্নই হচ্ছে বিভক্তি। সম্পর্ক সূচক চিহ্নই কি? বিভক্তি। সম্পর্ক সূচক চিহ্ন এটা আবার কেমন? আচ্ছা, তোমাদের একটু উদাহরণ দিয়ে বোঝাই। রহিমকে ডাকো। দেখো, আমি এখানে রহিমের সাথে একটা বর্ণ যুক্ত করেছি। হ্যাঁ, আমি এখানে আগেই বলে নিয়েছি যে শব্দের সঙ্গে যে সকল বর্ণ, ঠিক আছে, বর্ণ। তাহলে আমি যদি এই কেটাকে বাদ দিতাম, আমি যদি এই বর্ণটাকে যদি বাদ দিয়ে দিতাম, তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াতো? রহিমকে ডাকো, সরি, রহিম ডাকো। তাহলে কিন্তু পুরো বাক্যটা কোনো অর্থ প্রকাশ করতো না, অর্থবোধক হতো না। সেই ক্ষেত্রে আমাকে পুরো বাক্যটাকে, মানে বাক্যটাকে সম্পূর্ণরূপে অর্থবোধক করার জন্য কিন্তু বিভক্তিটা ব্যবহার করতেই হবে। হ্যাঁ, তাহলে তাহলে আমরা কি বলতে পারি? সম্পর্ক সূচক চিহ্নই হচ্ছে বিভক্তি। শব্দের শেষে বাক্যটাকে সম্পূর্ণরূপে অর্থবোধক করার জন্য যে এক্সট্রা একটা বর্ণ যুক্ত হয়, সেটাই হচ্ছে বিভক্তি। এখন বিভক্তি কয় প্রকার? বিভক্তি হচ্ছে মোট 7 প্রকার। বিভক্তি মোট 7 প্রকার। বিভক্তি নিয়ে পরবর্তীতে আমি অন্য ক্লাসে বিস্তারিতভাবে জানিয়ে দেব। এখন আপাতত সমাস শেখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো। চলো এখন বিভক্তির প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নিই। আচ্ছা, দেখো, প্রথমে আছে হচ্ছে প্রথমা বিভক্তি। হ্যাঁ, প্রথমা বিভক্তিতে কি আছে? শূন্য। অর্থাৎ যখন বাকি এই 6টা বিভক্তি থাকবে না, তখন শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি বসবে। ঠিক আছে? এরপরে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তিতে কি কি আছে? কে রে ব্যাপিয়া, কে রে ব্যাপিয়া। তৃতীয়াতে দ্বারা দিয়া কর্তৃক। দেখো, আমি যেখানে তোমার মার্ক করে দিয়েছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই মার্ক গুলা, মানে মার্ক করা এই বিভক্তি থেকেই হচ্ছে তোমার প্রশ্নগুলা বারবার রিপিট হয়। বিভিন্ন ভার্সিটির যখন তোমরা প্রশ্নগুলো সলভ করবা, দেখবা এই বিভক্তিগুলো থেকেই কিন্তু তোমার বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। আবার একটা অ্যাডিশনাল তথ্য হিসেবে তোমরা জানতে পারো, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, এগুলো আবার অনুসর্গ আবার বিভক্তি দুই হিসাবে কিন্তু কাজ করবে। অনুসর্গ হিসাবেও কাজ করবে এবং বিভক্তি হিসেবেও কাজ করবে। এরপর দেখো চতুর্থী বিভক্তি, কে রে জন্য উদ্দেশ্য নিমিত্ত। নিমিত্ত অর্থ কিন্তু এখানে প্রয়োজন। হ্যাঁ, এখন দেখো, দ্বিতীয় বিভক্তিতেও কিন্তু কে আছে, রে আছে, এবং চতুর্থীতেও কে এবং রে আছে। বুঝছো? খেয়াল রাখবা এখানে। আবার পঞ্চমী বিভক্তিতে হচ্ছে হতে থেকে যে অপেক্ষা, ষষ্ঠী র এর, এবং সপ্তমী এ অন্তস্থিয় তে। এখানে এ কে আমি মার্ক করেছি কারণ সপ্তমী বিভক্তি এ থেকেও প্রচুর প্রশ্ন রিপিট হয়। তাহলে এই হচ্ছে আপাতত আমাদের বিভক্তির প্রকারভেদ সমূহ, এবং এইগুলা বাদেও আরো কিছু তোমার উদাহরণ দিয়ে আমি আরো ভালোভাবে তোমাদের পরবর্তী পেইড ক্লাসগুলোতে আমি বুঝাই দিব। আপাতত তোমরা এতটুকুই জেনে রাখো সমাস শেখার জন্য। এবার আসি মেইন টপিকসে। আমরা তো সমাস কি আগে জেনে নিয়েছি, এবার সমাসের আরো কিছু বিস্তারিত টপিকস নিয়ে আমি আলোচনা করব, যেগুলো ছাড়া তুমি সমাস একদমই নির্ণয় করতে পারবে না। তো দেখো, সমাস ব্যাকরণের কোথায় আলোচিত হয়?
সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব এগুলো তো তোমরা শুনেছ। তো ধ্বনিতত্ত্ব কিন্তু আরেকটা জিনিস আলোচিত হয়, সেটার অর্থ কিন্তু মিলন, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু পদের মিলন না, সেটা হচ্ছে দুইটা ধ্বনির মিলন। বুঝছো? তোমরা গেস করো তো সেটা কি হতে পারে, আমি তোমাদের একটু পরে সেটাকে বলবো। আচ্ছা, আসি সমাস হচ্ছে ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। আর আমি যে টপিকস গুলো তোমাদের পড়াচ্ছি বা মার্ক করে দিচ্ছি এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা নোট করলেই ভালো হয় সাথে সাথে, বা যেগুলো না পারো সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীতে তোমরা সেগুলো অন্য খাতায় নোট করে নিবে। হ্যাঁ, আচ্ছা, সমাস পদের মিলন আগেই বলেছি, সংক্ষেপণ এবং একপদীকরণ। আর সমাস হতে হলে অবশ্যই সেটাকে অর্থ সম্বন্ধ হতে হবে, অর্থ সম্বন্ধ ছাড়া বা ব্যতীত সমাস কিন্তু পসিবল নয়। এরপর আসি, সমাজ শব্দটি কোথা থেকে এসেছে বা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে কিন্তু সংস্কৃত ভাষার শব্দ, বাংলা ভাষার না। বাংলা ভাষার না, সমাস এসছে সংস্কৃত শব্দ থেকে। ঠিক আছে? আচ্ছা, এরপর সমাসের অংশসমূহ সম্পর্কে জানবো। সমাসের কিছু অংশ আছে চারটা: সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বা সমাস বাক্য, এবং পূর্বপদ, পরপদ বা উত্তরপদ। আমি একটু উদাহরণের দিকে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ, উদাহরণটার মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবে। দেখো, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহটা হচ্ছে পূর্বপদ, পি দিয়ে আমি বুঝাইছি, এখানে সিংহটা হচ্ছে পূর্বপদ। আচ্ছা, আসন হচ্ছে পরপদ। আর এই সম্পূর্ণ এই বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য। আমি কি বুঝাইতে পারছি? সিংহ অর্থাৎ এই প্রথম এই শব্দটা হচ্ছে তোমার পূর্বপদ, পরবর্তী এই শব্দটা হচ্ছে পরপদ, এবং এই তিনটা শব্দ মিলে যে বাক্যটা হয়েছে এটাই হচ্ছে তোমার ব্যাস বাক্য। দেখো, ব্যাস বাক্যের কিন্তু অন্য নামও আছে, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এগুলা কিন্তু এমসিকিউতে মানে ঘাবড়ে যেতে পারো, এগুলা কিন্তু তোমাদের মনে রাখা খুবই দরকার। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে কি, এই যে ব্যাস বাক্যের যে আলাদা আলাদা যে শব্দগুলা, যেমন সিংহ, চিহ্নিত, আসন, এই তিনটা কিন্তু আবার সমস্যমান পদ, এগুলো কিন্তু এক একটা পদ। বুঝছো? সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ, এই তিনটা মিলে হচ্ছে তোমার আলাদা আলাদা করে এগুলো হচ্ছে সমস্যমান পদ। আর এই তিনটা পদকে এক পদীকরণ করে আমাদের কি হয়েছে? সিংহাসন। এই সিংহাসন হচ্ছে তোমার সমস্ত পদ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, তিনটা এখানে পদ রয়েছে, তিনটা পদ আলাদা আলাদা ভাবে সমসমান পদ। হ্যাঁ, তিনটা পদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার পূর্বপদ, পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরপদ। আচ্ছা, এই যে সমস্যমান পদ, এই তিনটা মিলে তোমার যে বাক্যটা হয়েছে সেই বাক্যটাকে বলা হবে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এবং এই তিনটা পদ মিলে যে সংক্ষেপণ বা যে একপদীকরণ বা যে একটা একটা মানে একটা পদে যে রূপান্তরিত করা হয়েছে সেই পদটাই হচ্ছে তোমার সমস্ত পদ, আর পুরোটাই হবে সমাস। আই গেস। ও আচ্ছা, আর আগে যেটা ওই যে বললাম, তোমাদের ব্যাকরণের ধ্বনিতত্ত্বে কোন জিনিসটা মানে কোন টপিক্সটা আলোচিত হয়, যেটার অর্থ হচ্ছে দুটি ধ্বনির মিলন, সেটা কিন্তু সন্ধি। হ্যাঁ, এটা সমাস কিন্তু হচ্ছে তোমার পদের মিলন, সমাস হচ্ছে পদের মিলন, সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন। এটা কিন্তু দুইটা একটা সাথে একটা মিশায় গেল না, পদের মিলন হচ্ছে সমাস এবং সন্ধি হচ্ছে দুইটি ধ্বনির মিলন। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসি, সমাস কয় প্রকার? বাংলা ব্যাকরণে সমাস প্রধানত হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। তবে আধুনিক ব্যাকরণে হচ্ছে সমাসকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এই যে 4 ভাগে ভাগ করা হয়েছে। এখন এটাতে আমি একটু পরে আসি, ফার্স্টে আমি 6 প্রকারটা তোমাদের সাথে পরিচয় করাই দিই। বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব, দ্বিগু, কর্মধারা এবং তৎপুরুষ। এখানে আমি মার্ক করেছি, দেখো, অব্যয়ীভাব এবং দ্বিগু সমাস এই দুইটা ব্যতীত বাকি যে 4টা সমাস রয়েছে এই 4টা হচ্ছে আধুনিক ব্যাকরণের সমাস। আধুনিক ব্যাকরণে যে 4 ভাগে ভাগ করা হয়েছে সমাসকে, সেই 4টার ভাগ হচ্ছে বহুব্রীহি, দ্বন্দ্ব, কর্মধারা এবং তৎপুরুষ। আর বাংলা ব্যাকরণের সমাস যে বললাম প্রধানত হচ্ছে কয় প্রকার? 6 প্রকার। এগুলো একটু নোট করে নাও। আচ্ছা, আমরা তো সমাসের প্রকারভেদ সম্পর্কে মানে সমাসের প্রকারভেদের নামগুলো জেনেছি, এবার সেগুলাকে আরো একটু বিস্তারিত ভাবে জেনে নিই। প্রথমে আছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ দুইটার একটাও প্রাধান্য পায় না। আচ্ছা, আমি তার আগে একটু বলি, বহুব্রীহের বহু মানে কি? বহু মানে হচ্ছে তো অনেক, হ্যাঁ, আর ব্রীহি মানে হচ্ছে ধান। ব্রীহি মানে কি? ব্রীহি মানে ধান। আচ্ছা,
বহুব্রীহি অর্থ হচ্ছে ওর কাছে অনেক ধান আছে, অনেক অর্থ আছে। হ্যাঁ, এখন ধরো তোমার কাছে অনেক টাকা আছে, আজ তোমার বাসায় আলু ভর্তা বা সাপোজ ধরো এরকম কোনো একটা নর্মাল খাবার রান্না হয়েছে, তুমি তো নিশ্চয়ই কখনো বাসায় খাবে না, তুমি চলে যাবে বন্ধু বান্ধব নিয়ে কাচ্চি ডাইন, সুলতান ডাইন এগুলোতে বিরিয়ানি খেতে, হ্যাঁ, কাচ্চি খেতে। তো বহুব্রীহির ক্ষেত্রেও সেম ব্যাপারটা, যে বহুব্রীহির কাছে পূর্বপদ এবং পরপদের একটাও প্রাধান্য পায় না। সে কি চায়? সে নতুন পদকে প্রাধান্য দিতে চায়, সে নতুন পদকে প্রাধান্য দিতে চায় সম্পূর্ণরূপে। তাহলে এখানে আমি লিখে দিই, তোমরা বুঝতে পারবে। ক্রস মানে হচ্ছে প্রাধান্য পায় না, আর আমি যে যে টিক চিহ্নগুলো দিয়েছি এগুলো হচ্ছে প্রাধান্য পায়। আচ্ছা, এবার আমি বহুব্রীহি দুইটা উদাহরণ আমি এখানে দিয়েছি, দেখো, বিনা পানি এবং কান কাটা। আচ্ছা, বিনা পানি মানে কি তোমরা কি বোঝো? বিনা পানি কিন্তু কোনো একটা যন্ত্র না। হ্যাঁ, এখানে বিনা দেখে বুঝতে পারবে, হয়তো মনে হতে পারে যে এটা কোনো যন্ত্র, কিন্তু না। বিনা পানি বলতে একজন ব্যক্তিকে বোঝায়, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একজন দেবীকে বোঝায়। তাহলে আর হচ্ছে কান কাটা, হ্যাঁ, কান কাটা কিন্তু একজন ব্যক্তিকে বোঝায় যার কোনো হায়া লজ্জা নাই, সেটাকে হচ্ছে কান কাটা আমরা যেটা বলে থাকি আর কি। আচ্ছা, বিনা পানির ব্যাস বাক্য কি হচ্ছে তাহলে? বিনা পানিতে যার, এখানে পানি বলতে কিন্তু মানে আমাদের পান করা পানি না, এটা হচ্ছে হাত। হ্যাঁ, বিনা পানিতে যার মানে যার হাতে বিনা আছে তিনি হচ্ছে বিনা পানি। আর কান কাটা হচ্ছে কান কাটা যার। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আমি কিন্তু বিভক্তি তোমাদের আগে কিছুটা হলো মানে ধারণা দিয়েছি, তো এক্ষেত্রে কিন্তু বিভক্তির ব্যবহার আছে। হ্যাঁ, এই ব্যাস বাক্যে কিন্তু বিভক্তির ব্যবহার আছে। তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, এটা কোন বিভক্তিতে এই বহুব্রীহি সমাস হয়েছে? ঠিক আছে, তোমরা কমেন্টে আমাকে এটা জানাবে। আচ্ছা, তাহলে আমি বহুব্রীহিটা আমি আবারও ক্লিয়ার করে দিই। বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদের কোনোটাই প্রাধান্য পাবে না, সম্পূর্ণ নতুন একটা পদ আসবে, সম্পূর্ণ নতুন পদই প্রাধান্য পাবে। আচ্ছা, এবার আসি দ্বন্দ্ব সমাসে। আমরা দ্বন্দ্ব মানে কি বুঝি? ঝগড়া, অশান্তি, মারামারি এগুলা বুঝি, কিন্তু এক্ষেত্রে দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন। হ্যাঁ, দ্বন্দ্ব মানে এখানে কোনো অশান্তি না। এখানে কি হবে? পূর্বপদ এবং পরপদ দুইটাই প্রাধান্য পাবে, পূর্বপদও প্রাধান্য পাবে, পরপদও প্রাধান্য পাবে। দেখো, উদাহরণ হিসেবে আমরা দেখছি যে বাবা মা, ঝড় বৃষ্টি। বাবা ছাড়া আমরা মাকে কল্পনা করতে পারি না, মা ছাড়া বাবাকে পারি না। ঝড় বৃষ্টির ক্ষেত্রে তেমনই, ঝড় হলে অবশ্যই বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেও দেখো বাতাস থাকে, এটাই আর কি। এরপর আসি অব্যয়ীভাব সমাসে। দেখো, অব্যয়ীভাবের প্রথমেই কিন্তু আমি মার্ক করেছি অ স্বরবর্ণে। তোমাদের একটা ছোট্ট একটা মানে সহজ একটা টেকনিক শিখাই দিই। অ কিন্তু স্বরবর্ণের একদম কি প্রথম প্রথম বর্ণ না? তাহলে অব্যয়ীভাব সমাসে প্রথম পদ অর্থাৎ পূর্বপদ প্রাধান্য পাবে, পরপদ প্রাধান্য পাবে না। তোমরা এভাবে মনে রাখতে পারবা যে অব্যয়ীভাব সমাসে অব্যয়ীভাবের প্রথমে তো অ আছে, তাহলে অ তো স্বরবর্ণের প্রথম বর্ণ, তাহলে পূর্বপদ প্রাধান্য পাবে, পরপদ প্রাধান্য পাবে না। আচ্ছা, দেখো, উদাহরণ হিসেবে আছে আমরণ, দুর্ভিক্ষ। আমরণে কি? আমরণ অর্থ হচ্ছে মানে মরণ পর্যন্ত। হ্যাঁ, আমরণ অর্থ হচ্ছে মরণ পর্যন্ত, আ হচ্ছে পর্যন্ত, আ অর্থ বোঝায় এখানে পর্যন্ত। মরণ পর্যন্ত মানে মরণের আগ পর্যন্ত, নট মারা যাওয়া। ঠিক আছে, দুর্ভিক্ষ হচ্ছে ভিক্ষার অভাব। ওকে, এরপর আসি দ্বিগু সমাসে। দ্বিগু সমাস বললে বুঝতে পারবা যে সংখ্যাবাচক যে কোনো গাণিতিক সংখ্যা 2, 4, 6, 7 যাই হোক না কেন, গাণিতিক সংখ্যা বা সংখ্যাবাচক বোঝালে সেটা হবে হচ্ছে তোমার দ্বিগু সমাস। এবং দ্বিগু সমাসে পূর্বপদ প্রাধান্য পাবে না, কিন্তু পরপদ প্রাধান্য পাবে। আচ্ছা, উদাহরণ হিসেবে দেখতে পাই আমরা সপ্তাহ, অষ্টধাতু। অষ্টধাতু, এই যে অষ্ট, 8, সপ্তাহ, সপ্তাহ কয়দিনে? 7 দিনে, তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস। এবার কর্মধারয় সমাসে হচ্ছে পূর্বপদ প্রাধান্য পাবে না, পরপদ পাবে। এখানে দেখো 4টা আছে। আচ্ছা, নিচে কটা আমি বাদ দিই। তৎপুরুষ পর্যন্ত দেখো, দ্বিগু সমাস, কর্মধারয় এবং তৎপুরুষ, এই 3টা সমাস দেখো সবগুলোতে পরপদ প্রাধান্য পাচ্ছে, কিন্তু পূর্বপদ প্রাধান্য পাবে না। তোমরা এগুলো একটু নোট করে নাও। হ্যাঁ, আচ্ছা, কর্মধারয় সমাসও বললাম যে পূর্বপদ প্রাধান্য পাবে না, পরপদ পাবে, এবং সিংহাসন, কাজল, কালো এগুলো হচ্ছে উদাহরণ। তৎপুরুষ সমাসও সেম, পূর্বপদ পাবে না, পরপদ প্রাধান্য পাবে, রথ দেখা, কলা বেচা। তারপরে আছে হচ্ছে তোমার এক্সট্রা হিসাবে, মানে এগুলো তো হচ্ছে তোমার সেই ব্যাকরণের 6, প্রধানত যে 6 প্রকার সমাস ছিল সেইগুলা, আর এক্সট্রা কিছু ব্যতিক্রমী আছে, যেমন হচ্ছে তোমার প্রাদি সমাস। প্রাদি সমাস কিন্তু তোমার অব্যয়ীভাবের সাথে কানেক্টেড। হ্যাঁ,
অব্যয়ভাবে আমি কি বলেছিলাম, অব্যয়ভাবে হচ্ছে পূর্বপদ প্রাধান্য পাবে, পূর্বপদ প্রাধান্য পাবে কিন্তু পরপদ পাবে না। আর প্রাদি সমাসে সেম একই, প্রাদি সমাসে কিন্তু তোমার উপসর্গ এবং অব্যয় থাকবে, কিন্তু কিন্তু তোমার পরপদ প্রাধান্য পাবে, পূর্বপদ পাবে না। ব্যতিক্রমী শুধু এই একটাই জায়গায় তোমার অব্যয়ভাবে প্রথম পদ অর্থাৎ পূর্বপদ প্রাধান্য পাবে এবং প্রাদি সমাসে পরপদ প্রাধান্য পাবে। প্রভাত, প্রবচন, এখানে ভাত অর্থ কিন্তু আলো, খাওয়ার ভাত না, ঠিক আছে? ভাত অর্থ হচ্ছে আলো। আর প্রবচন, হ্যাঁ। এরপরে হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহিতে পূর্বপদ আ এবং পরপদে ই। যেমন হচ্ছে, যেমন হাতা হাতি, হাতা, দেখো পূর্বপদে আ আছে, পরপদে ই আছে, হ্যাঁ। তারপর হচ্ছে মারামারি। তো এতটুকুই হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটাতে আমি তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝেছো। এবং এই সমাস নিয়ে বিস্তারিত আরো ধরো তোমার বিভিন্ন ভার্সিটিতে রিপিট যে কোশ্চেন গুলা বারবার এসেছে, তারপরে হচ্ছে এর আরো উদাহরণ আছে, শুধু এতটুকুই না, ব্যতিক্রমী আরো সমাস রয়েছে, আমি সেইগুলা নিয়ে পেইড ব্যাচে তোমাদের সাথে আবার আসব। আর কিন্তু তোমাদের এইগুলা নোটের পাশাপাশি কিন্তু বারবার এগুলো রিভাইজ করতে হবে, পড়তে হবে এবং নিয়মিত ক্লাসগুলো করতে হবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী পেইড ব্যাচের ক্লাসগুলোতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা।